2026-এর কলকাতা বইমেলা থেকে আমি একটি বই সংগ্রহ করেছি। বইটির নাম হচ্ছে মেয়েদের মায়েরা। সম্পাদনা করেছেন অরুন্ধতী ঘোষ ও সংহিতা বন্দ্যোপাধ্যায়। আজ উইমেন্স ডে। আমার খুব ইচ্ছা হলো এই উইমেন্স ডে দিনে আপনাদের এই বইটি থেকে কিছু পাঠ করে শোনাই। এই বইটিতে মূলত মেয়েদের কলমে মায়েদের কথা লেখা হয়েছে। সংকলনটি ভাবাই হয়েছে এইভাবে যে মেয়েরা লিখবে তাদের মায়েদের কথা। মা মেয়ের সম্পর্ক জটিল, স্তরীভূত এবং দ্বন্দ্বময়। এখানে যতখানি মতবিরোধ, প্রতিযোগিতা, একে অপরকে ছাপিয়ে যাওয়ার, ততখানি বোঝাপড়া কিংবা সহানুভূতি। মায়েরা হলেন এক একটি কিংবদন্তি। তারা দেবী, তাঁরা আরাধ্যা, তারা পূজিত। মায়েরা হলেন অপরিমেয় শক্তির আধার। তাঁরা সম্রাট ও কবিদের সাফল্যের অনুপ্রেরণা। তাদের গ্রহণযোগ্যতা সীমাহীন এবং নিঃশর্ত। আজকে আমি আপনাদের শোনাবো কাজরি রায়চৌধুরীর কলমে তার মায়ের গল্প। গল্পটির নাম দিয়েছে তারা জীবন দোলায় দুলে দুলে। শুরু করছি আজকের গল্প। 17 বছরের কিশোরী মেয়েটি সেই যে দরজা দিয়েছে আর খুলছে না। স্কুল ফাইনালের টেস্টে অঙ্কে পাশ করতে পারেনি। ফলে বাবা চুলের মুঠি ধরে বেদম মেরেছে। সেই রাগে মেয়ে দরজা বন্ধ করে বড় একটা কাঁচি দিয়ে চুল কেটে প্রায় ন্যাড়া হয়ে গেল। দিন কয়েক পর বাড়ি থেকে পালিয়ে ট্রেনে করে চলে গেল নদিয়া জেলার শিকারপুরে। সম্বল বলতে খবরের কাগজের ছোট্ট একটা বিজ্ঞাপন, থাকা খাওয়া সহ বাটিক ও ব্লক প্রিন্টিং ট্রেনিং প্রকল্পে ভর্তির সুযোগ। আমার মায়ের কথা এছাড়া আর কি দিয়েই বা শুরু করতে পারি। দেশ জুড়ে তখন ভারত ছাড়ো আন্দোলনের কাল। 1942 সাল সেপ্টেম্বর মাসে চট্টগ্রামের বাসায় দাইয়ের হাতে তার জন্ম। সেই দিনই বাড়ির কাজের মেয়ে কয়লার ঘরে কয়লা ভাঙতে ভাঙতে একটা চকচকে হিরে পায়। কল্পনাতীত এই ঘটনা যার আবির্ভাবের সঙ্গে জড়িয়ে গেল, তার নাম রাখা হলো কল্পনা। তার বাবা ফরিদপুরের মানুষ, অবিভক্ত বাংলার রেল কর্মী। কিছুদিনের মধ্যেই বদলি হলেন চট্টগ্রাম থেকে কলকাতায়। সেই থেকে তারা কলকাতাবাসী। কলেজ স্ট্রিটের ভাড়া বাড়িতে কিছুদিন থাকার পর 3 বিঘা জমি কিনে মাটির ঘর বানালেন বাঁশদ্রোণীতে। 1946 সালের বাঁশদ্রোণী ছিল প্রত্যন্ত গ্রাম। নৌকা করে আদিগঙ্গা পেরিয়ে গভীর বাঁশবনের মধ্যে দিয়ে কাঁচা পথ এঁকে বেঁকে চলে গেছে ধান ক্ষেত, পুকুর আর অজস্র গাছপালায় ঘেরা বাড়ির দিকে। বাড়ি বলতে মাটি আর কঞ্চির বেড়া দেওয়া বড় বড় ঘর, খড়ের চাল, খাটা পায়খানা, উন্মুক্ত উঠোন আর গাছগাছালির সোঁদা গন্ধে ভরা বাসস্থান। সন্ধ্যাবেলা বিদ্যুৎবিহীন নিঝুম অন্ধকার। শেয়ালের হুক্কা হওয়া, বাঁশবনের পাতায় পাতায় বাতাস চিরে ভেসে আসা ভৌতিক গোঙানির শব্দ। বিধবা পিসি, ঠাকুমা ও 10 ভাই বোনের টানাটানির সংসারে প্রত্যেকেই প্রত্যেকের প্রতিযোগী। কল্পনা ছিল বাবা মার চতুর্থ সন্তান। পরে আরো 6টি ভাই বোনই এপার বাংলায় জন্মেছে। তার লেখাপড়ায় তত মন না থাকলেও খেলাধুলা, নাচ গান, সেলাই ফোড়াইতে যথেষ্ট আগ্রহ ও পারদর্শিতা ছিল।
শিকারপুরের আবাসিক ট্রেনিং স্কুলের সবকটি প্রতিযোগিতায় অংশ নিত ও পুরস্কার পেত। কল্পনা খুবই বন্ধুবৎসল ও পরোপকারী স্বভাবের ছিল। ২ বছর শিকারপুরেই কাটলো। স্কুল ফাইনালটাও ওখান থেকেই শিক্ষকদের কাছে পড়ে পাশ করে গেল। তারই মধ্যে এক গুণমুগ্ধ শিক্ষকের সঙ্গে আলাপ নিবিড়তর হলো। তিনি কলকাতার বাসিন্দা। ফলে ছুটি ছাটায় বাড়ি আসা যাওয়ার পথে রেলের কামরায় তারা সহযাত্রী। বছর দুয়েকের মধ্যে তারা ঠিক করে বিয়ে করবে। পাত্রীর নারাজ বাবাকে রাজি করাতে বেশ বেগ পেতে হয়। না আছে মাথা গোঁজার ঠাঁই, না আছে জমি জমা, শিয়ালদা স্টেশনের কাছে উদ্বাস্তুর মতো এক চিলতে ভাড়া বাড়ি। শেষ পর্যন্ত অবশ্য সব তোড়জোড় সারা। বিয়ের মাত্র আর ২ দিন বাকি। আদিগঙ্গায় তখন পরন্ত বিকেল। গান গাইতে গাইতে একা মাঝি ডিঙি নৌকো নিয়ে খেয়াঘাটের দিকে এগিয়ে আসছে। পাড়ে ধোপারা ধপধপে সাদা চাদর পাট করতে ব্যস্ত। দিনের সবটুকু আলো সার সার বিছানার চাদরে মুড়ে নিয়ে ঘরে ফিরবে ধোপাপট্টি। পাড়ের অশ্বত্থ গাছটার তলায় তখন শেষবারের মতো কথা বলছে ২ জন মানুষ। তাহলে আসি, এসো। এখনো ভাবার সময় আছে, আরো ৪৮ ঘন্টা বাকি। ভেবে দেখো, পারবে তো এরকম একজন চালচুলোহীন নাস্তিক মানুষের সঙ্গে থাকতে? পারবো। আমরা কিন্তু গরিব, আমরাও। অতঃপর নৌকা করে আদিগঙ্গা পেরিয়ে জোনাকির আলোয় কাদা মাড়িয়ে ঘরে ফিরল পাত্রী। শ্বশুর বাড়িতে পা দিয়ে তো সে অবাক। পাকা ঘর ঠিকই, কিন্তু এত ছোট। ওদের মাটির বাড়ি হলে কি হবে, রান্নাঘরটাও এর দ্বিগুণ। এখানে এক এক ভাইয়ের এক একটি ঘুপচি ঘর। তবে বিদ্যুতের আলোয় দৈন্য যেন আড়াল পেয়ে বেঁচেছে। বাবার দেওয়া বিয়ের খাটটা রেখে আর পাশ ফেরার জায়গা নেই। একদম ঘাড়ের ওপর পেল্লাই একটা বইয়ের আলমারিতে ঠাসা বই। পাশে ৩টে কালো ট্রাঙ্ক, একটার উপর একটা রাখা, ন্যাংটা। তার উপর আয়নাটা কেত্রে আছে। একটা কুরুশের ঢাকা বানিয়ে নেবে। সবকিছুর মধ্যেও কল্পনার মনটা বরের জন্য গর্বে যেন ভরে যাচ্ছে। ওর কোনো বন্ধুর বর এত শিক্ষিত না, কারো বাড়িতে এত বই নেই। অঞ্জনা, মলি, শিখা দেখলে তো অজ্ঞান হয়ে যাবে। একদিন ওদের নেমন্তন্ন করে খাওয়াতে হবে। বৌভাতের দিন বাপের বাড়ির সবাই এসে এদের মার্জিত ব্যবহারে মুগ্ধ। রাত হলো, সবাই খুব ক্লান্ত। সেই আদিগঙ্গার পারে শেষ নিভৃতে কথা বলার পর আজ একান্তে পাবে, একেবারে একান্তে। রিনিঝিনি চুরির শব্দটা যেন জল তরঙ্গের মতো বাজছে। দেখি হাত দুটো। দুহাত অঞ্জলির আদলে বাড়িয়ে ধরে কল্পনা। তুমি জানো আমি নাস্তিক। আমার স্ত্রী হয়ে এসব চিহ্ন রাখা তোমাকে কি মানায়? বাইরে কি ভূমিকম্প হলো? দোহাতের চাপে সংসারের এয়তি চিহ্ন ঝরে পড়ে। চূর্ণ শঙ্খের টুকরো লবণাক্ত সমুদ্রে ডুব দেয়। শ্বশুরবাড়িতে বিবাহিত ২ বড় ননদ, দেওর সকলেই উচ্চশিক্ষিত এবং শিক্ষকতার সঙ্গে যুক্ত। সে কারণে পাড়ায় যথেষ্ট সম্মান পান তারা। ননদরা
খুবই স্নেহপ্রবণ ও শান্ত স্বভাবের, নম্র ব্যবহার। বাপের বাড়ির ঠিক উল্টো, সবসময় যেন যুদ্ধ জারি থাকে। স্বামী স্কুলে পড়ানোর পাশাপাশি রাজনীতিতে যুক্ত, ফলে নানা কাজকর্মে ব্যস্ত থাকে। বাড়িতে থাকলে সবসময় মুখে বই। কল্পনাও এখন মহিলা সমিতির নতুন সদস্য। পথে পথে চাঁদা তোলা, বাড়ি বাড়ি গিয়ে বন্যা ত্রাণে জামা কাপড় সংগ্রহ করা, মিছিলে হাঁটা, বড় বড় মিছিলে গ্রাম থেকে আসা মানুষদের জন্য বাড়িতে পাঁজা পাঁজা রুটি করে গুড় দিয়ে ঠোঙায় ভরা। এ যেন একটা উৎসব। সারা পাড়া জুড়ে উনুন জ্বলছে। ওদিকে জ্যোৎস্না দিদাদের বাড়ি, সোনামণি দিদিদের বাড়ি, এদিকে বুড়ি পিসিদের বাড়ি। সকাল থেকে রুটি হয়ে চলেছে। তিন চারজন পাশে বসে ঠোঙায় ভরে ঝুড়িতে রাখছে। বিকেলে লরি এসে ঝুড়ি ঝুড়ি রুটি গুড় নিয়ে গেল ময়দানে। এরই মধ্যে একদিন শাশুড়ি মা ক্লাস 10 পাশ করা বৌমাকে বললেন, 10 পাশ হয়ে বসে থাকলে আমাদের পরিবারে কি মানায়? আরো পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে হবে। কথাটা কল্পনার কানে হুকুমের মতো বাজল। মনে মনে হাজারো পরিকল্পনার জাল বোনা শুরু হলো। যথা সময়ের চেয়ে আরো কয়েকদিন অতিরিক্ত সময় অন্ধকার আদি জলে ঘাপটি মেরে থাকে। কলকাতা ভাসানো শ্রাবণ শেষের বর্ষণ মুখর এক রাতে একটি কন্যা জন্ম হলো বউবাজারের লেডি ডাফরিন হাসপাতালে। কল্পনা তখন গৃহবধূ। সারাটা দিন কাটে জ্যান্ত পুতুল নেড়ে চেড়ে। 8x10 ঘরে কড়িবর্গা থেকে শিকল ঝুলিয়ে কাঠের পাটাতন পেতে তৈরি হয়েছে মা মেয়ের দোলনা। খাটের উপরে উঠে তাতে চড়তে হয়। মাকে প্রথম মনে পড়ে, মা বুঝি গান গাইতো আমার দোলনা ঠেলে ঠেলে। না, ঠেলে ঠেলে নয়, মেয়েকে কোলে নিয়ে দোলনায় বসে দুলে দুলে গান গেয়ে ঘুম পাড়াতো মেয়েকে। স্নান করাতো রান্নাঘরে উনুনের নিবু আছে বসানো উষ্ণ জলে। দর থেকে উঠলে খাইয়ে দিত কাঁচকলা দিয়ে শিং মাছের ঝোল আর ভাত। বছর দুই শিশুকেন্দ্রিক জীবন কাটিয়ে কল্পনা নেমে পড়ল ব্যক্তিগত লড়াইয়ের ময়দানে। অতি দরিদ্র পরিবারে শিক্ষকের সীমিত মায়নাতে সংসার চলে না। পড়তে হলে তার খরচও নিজেকেই জোগাড় করতে হবে। অতএব বাড়ি বাড়ি গিয়ে বাচ্চা পড়ানো শুরু। তবে জীবনে এই প্রথম টিউশন নয়। স্কুলে পড়াকালীনই ছোট বাচ্চাদের পয়সা নিয়ে পড়াতো। দুপুরে মেয়েকে ঘুম পাড়িয়ে বেরিয়ে পড়তো টিউশনে। ফিরতে সন্ধে কাবার। একদিন দুষ্টু মেয়ে লুকিয়ে পিছু নিল মায়ের। তখন বছর 3 হয়তো বয়স। গোমেস লেন পেরিয়ে, লেবুতলা মাঠ পেরিয়ে উড়ন্ত চেনা আঁচলের টানে এগিয়ে চলল মেয়ে। মার সঙ্গে হাঁটতে কি আর পারে? হারিয়ে ফেলল মাকে, হারিয়ে ফেলল পথ। উদ্ভ্রান্ত শিশুটিকে কয়েকটি যুবক উদ্ধার করে পৌঁছে দেয় বাড়িতে। আধো বুলিতে শুধু বলতে পেরেছিল গোমেশ লেনে বাড়ি। কল্পনা প্রি ইউনিভার্সিটি পরীক্ষা দিল পাটনা থেকে। দুই বান্ধবী মিলে মিশ্রজি নামে এক হিন্দিভাষী মাস্টারের সহায়তায় তাঁরই বাড়িতে 2 মাস থেকে পড়াশোনা করে হিন্দি মিডিয়ামে পরীক্ষা দিয়ে ফিরে এলো। পাশও করে গেল। তখন মেয়ের বয়স বছর 6। মাকে ছাড়া সম্ভবত সে দিব্যি ছিল ঠাকুমা ও রাত দিনের মাসির তত্ত্বাবধানে। কিন্তু দুরন্তপনা ও আঙুল চোষা বেড়ে গিয়েছিল বহুগুণ। পাড়া প্রতিবেশীর কাছ থেকে স্নেহ পেত যথেষ্টই। তারা ছোট মেয়েটির প্রতি দয়া ও করুণায় মায়ের বিরুদ্ধে সরব হতো।
অত ছোট মেয়েও তা অনুভব করতে পারত। পরের বছর কল্পনা বঙ্গবাসী সান্ধ্য কলেজে ভর্তি হলো। প্রাচী সিনেমা হলের পাশ দিয়ে হাঁটা পথেই কলেজ যাতায়াত। ততদিনে বউবাজারের একটা বেসরকারি প্রাথমিক স্কুলে কাজও পেয়েছে, সামান্য মাইনে, মর্নিং স্কুল। তাই সই। এবার টিউশনগুলো কি ছাড়া যাবে? কলেজের মাইনে, বই খাতা কেনা, টিফিনের খরচ, একটু ব্যক্তিগত সাজুগুজু, পাউডার, কাজল, ক্লিপ, সেফটি পিন, বৃষ্টি বাদলে রিক্সা ভাড়া। সুতরাং টিউশনগুলো সঙ্গে সঙ্গে চলল। ভোরবেলা ঘুমন্ত মেয়ের পাশ থেকে উঠে বাসি রুটি আর চা খেয়ে স্কুলে রওনা। 3 বছর বয়স থেকেই স্কুল বাসে যাতায়াত করে মেয়ে। সে যখন স্কুল থেকে ফেরে, মা বেরিয়ে পড়েছে টিউশন বাড়িতে। মেয়ের চোখে ঘুম নেই। এ বাড়ি ও বাড়ি টই টই, পাঁচিল বাওয়া, ছাদের কার্নিশে ওঠা, দুরন্তপনার শেষ নেই। রাতে কলেজ সেরে মায়ের বাড়ি ফেরা। ততক্ষণে মেয়ে চোখে এক রাশ ঘুম নিয়ে পথ চেয়ে বসে থাকে। মা এলে সে খাবে। ভুলিয়ে ভালিয়ে খাইয়ে দেয় মাসি। এক একদিন দৌরাত্ম্যের মাত্রা খুব বেশি হয়ে গেলে মা আসা মাত্র নালিশের বস্তা খুলে ধরা হয়। ক্লান্ত পরিশ্রান্ত মা রাগে হাতের কাছে হাত পাখা, লাঠি, পিঁড়ি যা পায় তাই দিয়ে মারতে থাকে। সারাদিন পর মাকে এই মেজাজে পেয়ে কান্নার এমন রোল ওঠে যে পাড়ার দিদা জেঠিরা ছুটে আসে। মার কপালে কিছু বকাও জোটে। মা বেরোবার সময় ঘরে ছাড়া শাড়িটা গোল করে পাকিয়ে খাটের এক কোণে রেখে যেত। সেই শাড়িতে মায়ের গন্ধ লেগে থাকতো। মেয়ে সারা দুপুর মায়ের শাড়ির ভিতর নাক ডুবিয়ে শুয়ে থাকতো। কখনো কখনো সেই শাড়ি গায়ে জড়িয়ে মা সেজে ঘুরে বেড়াতো এ বাড়ি ও বাড়ি। সন্ধেবেলা ঘরে ঘরে মায়েরা তাদের বাচ্চাদের পড়াতে বসাতো, আর এই মেয়ে একা একা ছন ছন করে ঘুরে বেড়াতো এ ঘর ও ঘর। বই খাতার পাঠ তার নেই। কারো কাছে বকা খেলে দৌড়ে যেত ছাড়া শাড়িটার কাছে। পাশের বাড়ির দিদিরা ছন ছন করতে দেখলে সুর করে বলতো, মা গেছে আনে, বাবা গেছে বানে, টিঙ্কু আছে মধ্যিখানে। শুধু বুড়ি ঠাকুমা ডেকে এনে গায়ে মাথায় হাত বুলিয়ে গল্প শোনাতো ব্যঙ্গমা ব্যঙ্গমীর, নয়তো নিজের ছোটবেলার গল্প। সপ্তাহে 2-3 দিন স্বামীর খুব ঘনিষ্ঠ বন্ধুরা বাড়িতে আসতো। সেই 8x10 ঘরে জমে উঠত সন্ধ্যের আড্ডা। আড্ডা মানে মুড়ি মাখা দিয়ে চা খেতে খেতে রাজনৈতিক তর্ক বিতর্ক। একটিমাত্র ঘর, কল্পনা ফিরে বিশ্রাম নেওয়ার জায়গা পেত না। বেড়া দেওয়া রান্নাঘরে গুটি সুটি বসে কাজের মাসি বা প্রতিবেশীর সঙ্গে গল্প গাছা করত। মেয়ে বাবার বন্ধুদের কোলে বসে থাকতো, নয়তো পাড়া বেড়াতো। লেখাপড়ার কোনো পাঠ ছিল না। কেজি স্কুলে কোনোদিন পড়া পারত বলে মনে পড়ে না। একসময় কল্পনার পাস কোর্সে গ্র্যাজুয়েশন শেষ হলো। একটার পর একটা স্কুলে ইন্টারভিউ দিয়ে চলেছে সরকারি চাকরির আশায়। পাশের ঘরের ছোট যা বিএসসি বিএড, সরকারি স্কুলের জীবন বিজ্ঞানের টিচার। হীনমন্য লাগে বই কি। শোনা গেল বিএড ছাড়া আশা নেই। এদিকে সরকারি চাকরির বয়স যায় যায়, তবু ভর্তি হলো। সন্ধ্যের পর টিউশন করে ফিরে প্র্যাকটিস টিচিং এর জন্য আঁকতে বসত। জলের কলসি, পাথর আর কাকের গল্প। মেয়ে মায়ের মনোযোগের দিকে অপলক তাকিয়ে থাকত। একটা মোটামুটি ভালো মাইনের চাকরির জন্য ছুটে বেরিয়েছে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিমে। কি না শিখেছে! টাইপ, শর্ট হ্যান্ড, সঙ্গে টেলিফোন অপারেটিংও।
কিন্তু জটিনি কোনো ভদ্রস্থ মাইনের কাজ, অগত্যা ভোরের প্রাইভেট স্কুল আর সারা সন্ধে টিউশন পড়ানো। রোববার ছাড়া এর কোনো ফাঁক পড়তো না। ক্লাস টুতে পড়ার সময়ে মেয়ের পক্স হলো। সারা সন্ধে একটা কচি নিম পাতার ডাল নিয়ে মাথার কাছে বসে গায়ে পায়ে বুলিয়ে চলতো ঠাকুমা। মেয়ের জ্বর, স্বামীর টিবি, আকাশ ভাঙা বৃষ্টি, কোনো কিছুই কল্পনাকে ঠেকাতে পারত না। মনে ভয়, যদি টিউশন চলে যায়। একবার বঙ্গ সংস্কৃতি সম্মেলনে মেয়ে নাচে নির্বাচিত হয়েছে, সমবেত সাঁওতালি নৃত্য। তখন সে ক্লাস 5। দিনটা ছিল শনিবার। নাচের জন্য যা যা পরিধেয় লাগবে সব জোগাড় করেছে মেয়ে নিজে নিজে। নাচের স্কুল থেকে বাসে করে নিয়ে যাবে ছাত্রীদের। কিন্তু নাচ হয়ে গেল সম্মেলনের মাঠ থেকে ফেরত আনবে অভিভাবকেরা। শাড়ি গয়না ঘুঙুর ব্যাগে ভরে কাজের মাসির সঙ্গে নাচের স্কুলে হাজির মেয়ে। মাস্টারমশাই জিজ্ঞাসা করলেন, মাঠে আনতে যাবে কে? মাসি উত্তর দিল, স্কুল অবধি ছেড়ে দিলে আমি এসে নিয়ে যাব। কেউ ফেরবার দায়িত্ব নিতে রাজি হলো না, কারণ নাচ ও তবলার মাস্টার অনুষ্ঠান শেষে যার যার বাড়ি ফিরে যাবেন। মেয়ে স্কুলের সিঁড়িতে বসে আছে। মাসি গেল কল্পনাকে সবিস্তারে জানাতে। ফিরে এলে মাস্টারকে লেখা একটি আবেদনপত্র নিয়ে। মা বা বাবার মাঠে গিয়ে মেয়েকে আনার সময় নেই। দয়া করে যদি প্রাচী সিনেমা হলের সামনেও নামিয়ে দেওয়া হয়, বাধিত হবে। পত্রপাঠ নাকচ। ততক্ষণে বাস এসে দাঁড়িয়েছে স্কুলের সামনে। সব ছাত্রীরা ঘুঙুরের বোল তুলে ছুটে ছুটে বাসে গিয়ে বসলো। অনেকে সাজুগুজু করেই এসেছে একেবারে। এক সময় বাসের ইঞ্জিন চালু হলো। মেয়ের আনত চোখের ওপর দিয়ে দুলতে দুলতে বেরিয়ে গেল বাস। অঝোর ধারায় কাঁদতে কাঁদতে মাসির হাত ধরে ঘরে ফিরে চলল মেয়ে। নীরব অভিমান আর অনুযোগ মা বাবার দিকে। একটা দিন টিউশনি কামাই করলে কি এমন হতো? সে রাতে সব জেদ গিয়ে পড়ল ভাতের ওপর। না খেয়ে ফোঁপাতে ফোঁপাতে ঘুম এবং জেদের বসে নাচ শেখার ইতি। গরমের বা পুজোর ছুটি সকালগুলোয় ঘুম ভাঙত হাত মেশিনের ঘর ঘর শব্দে। জানলা দরজার পর্দা, বালিশের ওয়ার, মেয়ের রিজের টেপ ফ্রক বা স্কুলের ইউনিফর্ম বানানো চলতো। সরস্বতী পুজোর সময় মায়ের হাতে তৈরি ছোট্ট ব্লাউজও পরেছে মেয়ে। যদিও নিজের হাতে গোনা মাত্র কয়েকটা শাড়ির থেকে মেয়েকে সরস্বতী পুজোয় পরতে দিয়ে 12টা বাজাতে চাইতো না মোটে। পুজো এলেই মেয়ে শাড়ি চাইবে আর মা কিছুতেই দেবে না। শেষে বাবা টাকা দিল একটা নিজস্ব শাড়ি কেনার। পাশের বাড়ির রূপালী দিদির সঙ্গে শিয়ালদা হকার্স কর্নারে গিয়ে হলুদ গা সবুজ পাড়ের একটা তাঁতের শাড়ি কেনা হলো। বয়স তখন 12। এই শাড়িটা কিনতে কল্পনা গেল না, কারণ সময় নেই। নিজের স্কুলে সরস্বতী পুজোর ব্যস্ততা, সন্ধ্যায় টিউশনি। শাড়ি পরিয়ে দিত পাশের বাড়ির দিদিরা। মাসে একটা রবিবার মা বন্ধুদের সঙ্গে ম্যাটিনি শো সিনেমা দেখতে যেত। দুপুরে খেয়ে উঠে রেডি হতো। মেয়ে কেঁদে ঝুলে পড়তো সঙ্গে যাবে বলে। মা বকে ঘুমাতে বলে রওনা দিত। এই নিয়ে স্বামী স্ত্রীতে ঝগড়াও কম হতো না। কল্পনা মনে করত মেয়ে বাপ সোহাগী, তাই মেয়ের দায়িত্ব বাপই নিক। কখনো কখনো ছুটি ছাটায় কল্পনা মা বাবাকে দেখতে বাঁশদ্রোণীতে যেত মেয়েকে নিয়ে। মায়ের হাতে কিছু টাকা দিয়ে আসতো। মেয়ে কি পড়ছে, স্কুলে পড়া পারছে কিনা কোনো খোঁজই রাখতো না কেউ। গৃহশিক্ষক তো আছে, চিন্তা কিসের? কল্পনা ক্রমশ আরো টিউশন আরো রোজগারের দিকে ঝুঁকে পড়ল। তার স্বামী সক্রিয় রাজনৈতিক কর্মী। বাড়ি ফিরতে রাত 11টায়। দুজন মানুষের মধ্যে ফাটলটা বাড়তে লাগলো। হঠাৎ দেখা গেল ক্লাস 9 থেকে 10-এ ওঠার রেজাল্টে মেয়ের 3rd ডিভিশন মার্কস।
বাবা বড় পিসির সঙ্গে কথা বলে দিনক্ষণ ঠিক করে ফেলল। মেয়েকে বলল, জামা কাপড় গুছিয়ে নে, এখানে থাকলে মাধ্যমিক পাশ করতে পারবি না, বড় পিসির বাড়িতে থাকবো আমরা দুজন। মাকে বলেছ? বলে দেব। মা ফিরুক। না না, এখনই যাব। সুটকেসে বই খাতা জামা কাপড় গুছিয়ে নে, আমি ট্যাক্সি ডেকে আনছি। আধখানা মন এখানে রেখে গলির মোড়ে সুটকেস নিয়ে দাঁড়িয়ে আছে মেয়ে। একটা হলুদ ট্যাক্সি এসে থামল ডিকশন লেনের দিক থেকে, আর ডান দিকে সরু গলি দিয়ে বাড়ির দিকে বাঁক নিল কল্পনা। তিনজনই স্তব্ধ। কোথায় যাচ্ছিস তোরা? বড় পিসির বাড়ি। কদিনের জন্য? জানি না। ট্যাক্সি স্টার্ট দিল। কল্পনা চিত্রার্পিতের মতো একা দাঁড়িয়ে থাকলো যতক্ষণ না গাড়িটার শেষ বিন্দু মিলিয়ে যায়। তিলজলায় বড় পিসি আর দিদিদের সঙ্গে থাকতে শুরু করলো বাবা মেয়ে। ওখান থেকেই ভোরে ৩৯ নম্বর বাস ধরে ক্রিক রোতে স্কুলে আসে। দিন সাতেক পরে একদিন ভোরের প্রথম ক্লাসে বাংলা পড়া চলছে। ক্লাস নিচ্ছেন শিবানিদি। পিয়ন মাসি এসে ছাত্রীর নাম ধরে ডাকলেন। বড়দি ডেকেছেন। গিয়ে দেখে পাশের বাড়ির রূপালী দিদি দাঁড়িয়ে। বলল, তোর মা অসুস্থ, বাড়ি চল। মেয়ে ক্লাসে এসে ব্যাগ নিয়ে শিবানিদিকে বলে রূপালী দিদির সঙ্গে হাঁটা লাগালো। পথে দিদি বলতে বলতে চলল, মাকে ছেড়ে কেউ থাকে নাকি? কত মেয়ে কত কষ্ট করে পড়াশোনা করে, তবু মায়ের কাছেই থাকে। সেই প্রথম মেয়ের মনে হলো, মা কি খুব অসুস্থ? মা কি মরে যাবে? ঘরে এসে দেখলো মা বিছানায় শুয়ে আছে। কাছে যেতেই মেয়েকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। মা মেয়েতে কথা হয়। প্রতি শনিবার স্কুল থেকে মার কাছে চলে আসবে, আর সোমবার স্কুল করে কুষ্টিয়ায় ফিরবে। সেদিন ঘন্টা দুই থেকে আবার ফিরে যায় কুষ্টিয়ায়, কারণ বড় পিসি নিজের মর্নিং স্কুল থেকে ফিরে ভাইজিকে না দেখতে পেলে চিন্তা করবে। অনেক বাকবিতণ্ডা মান অভিমানের শেষে স্থির হয় পিকনিক গার্ডেনে একটি বাড়ি ভাড়া নিয়ে মা বাবা মেয়ে তিনজনে থাকবে। গোমেজ লেনের বাড়ি বরাবরের মতো ছেড়ে চলে আসা হলো। আসার দিন সকাল থেকেই কল্পনা কেঁদেই চলেছে। সেই কবে বিয়ে হয়ে আসা স্তক সুখে দুঃখে জড়িয়েছিল এই বাড়ির সাথে, পাড়ার সাথে। বৃদ্ধা শাশুড়ি, অসুস্থ দেওর, দুঃখী ও ঈর্ষাপরায়ণ যাকে ছেড়ে আত্মীয় অধিক পাড়াতুতো দাদা দিদি ভাইজি ভাইপোদের ছেড়ে চলেছে নতুন জায়গায়, ভাড়া নেওয়া ফ্ল্যাটে। ঘরে ঘরে গিয়ে বিদায় নেয় আর আঁচল দিয়ে চোখ মুছতে মুছতে ফেরে। ক্লাস 10-এ পড়া মেয়ে পুরোপুরি ধরতে পারে না মায়ের আবেগ। মেয়ের মন চলে গেছে পিকনিক গার্ডেনে। বড় বড় চার জানলার ঘর, বাইরেই পুকুর, গাছপালা আর পাখির ডাক, বড় একখানা আকাশ। আবার একসঙ্গে তিনজনে থাকা। অনেক দিন পর কল্পনা আবার মেশিন নিয়ে বসেছে। ঘর ঘর শব্দে তৈরি হচ্ছে নতুন পর্দা, চেয়ারের কভার। ঘরে বাইরে কাজের ফাঁকে ফাঁকে নারকেল দড়ি দিয়ে বুনছে পাপোশ। পরিশ্রম খুব বেড়ে গেছে। এখন অনেক ভোরে স্কুলে বেরোতে হয়। বাড়ি ফিরে দুপুরে একটু বিশ্রাম নিতে না নিতেই আবার বসে টিউশন। কিন্তু যৌথ জীবনের আকাঙ্ক্ষা যে বড় বালাই। পিকনিক গার্ডেন থেকেই মাধ্যমিক দিল মেয়ে। পরীক্ষার প্রথম দিনটা মা স্কুল ছুটি নিয়ে মেয়েকে পরীক্ষার হলে পৌঁছে দিয়েছিল। ক্লাস 10-এ পড়াকালীন একটি ঘটনার কথা মনে পড়ছে। একটি স্বল্প পরিচিত ছেলে অন্ডাল থেকে বিভিন্ন চাকরির পরীক্ষা দিতে কলকাতায় আসতো। আগের দিন রাতে আমাদের বাড়িতে থাকতো। একদিন সে পরীক্ষা দিয়ে আবার দুপুরে এলো।
তখন মা স্কুল থেকে ফিরে এসেছে। বিকেল হতে না হতেই মা টিউশনে বেরোবার জন্য রেডি হলো। মেয়ে বোবা চোখে মায়ের দিকে তাকিয়ে আছে, ভীষণভাবে চাইছে মা ছেলেটিকে বলুক, তুমি বাড়ি যাবে তো, চলো একসাথে বেরোই। মা কিছুই বলল না, ফ্ল্যাটে দুজনকে রেখে আসছে বলে বেরিয়ে গেল। বেশ খানিকক্ষণ মামুলি গল্প করার পর ছেলেটা এগিয়ে এলো মেয়ের দিকে। ভয়ে খাটের তলায় ঢুকে আত্মরক্ষা করতে চাইল মেয়ে, কিন্তু হাত ধরে টেনে বার করে আনলো সে। তখন নিরুপায় মেয়ে মা বাবাকে বলে দেওয়ার ভয় দেখালো। তাতে কাজ হলো, ছেলেটি চলে গেল। যাওয়ার সময় মেয়ে বলল, আর কোনোদিন এসো না আমাদের বাড়িতে। আর আসেনি সে। মেয়েও মা বাবাকে কিছু বলেনি। তবে এইসব ঘটনা মেয়েকে খুব অভিমানী করে তুলেছিল। বারবার মনে হতো ওরা ঠিকমতো মেয়ের দায়িত্ব পালন করছে না। পাগলের মতো স্কুল আর টিউশন করে করে পয়সা জমিয়ে ধুধু বাইপাসের অনেক ভিতরে, প্রায় গ্রামের দিকে, একটা ছোট্ট বাড়ি কিনল কল্পনা। রেজিস্ট্রি হলো, সম্পূর্ণ নিজের টাকায়, নিজের বাড়ি। আনন্দ আর ধরে না। মেয়েকে ডেকে বলল, এই প্রথম আমাদের নিজেদের বাড়ি। কিছুদিন পর রাস্তাঘাট ভালো হয়ে যাবে, আর আমাদের ভাড়া বাড়িতে জলের কষ্টে থাকতে হবে না। যদিও সেই নতুন কেনা বাড়িতে কোনোদিনই থাকার মতো পরিস্থিতি হয়নি। পরে একটু বেশি দামে বিক্রি করে দেওয়া হয়েছিল। বিয়ের পর থেকে একটা অনিশ্চয়তা, একটা হারাই হারাইয়ের ভয়ের মধ্যে কাটিয়েছে। সেই যে চূর্ণ সংকেত ছড়িয়ে পড়া, একটা অজানা আশঙ্কা তাকে সারা জীবন তাড়িয়ে নিয়ে বেরিয়েছে। একসময় ভাবতো মেয়ে বিয়ে করে চলে গেলে ঘরে শান্তি আসবে। মেয়ে বিয়ে করলেও খুব অল্প বয়সেই, কিন্তু সমঝোতা হলো না সম্পর্কে। কল্পনা যেন এক নিয়তি তাড়িত নারী, কখন করতলের ফাঁক দিয়ে চলে গেল যৌথ জীবন। শুরু হলো কল্পনার একা বাঁচা, একলা ঘরে। মেয়ে তখন বিবাহিত, স্কুল তখন জানবাজারে একটা প্রাইভেট জুনিয়র হাই স্কুলের বর্দি। টিউশন গেলেও সেই চত্বরে। তাই কলিন্স লেন এলাকায় হাফ বস্তিতে একটা এক ঘরের ফ্ল্যাট সেলামি দিয়ে কিনল, তিনতলার ওপরে। চারিদিকে প্রাক্তন এবং বর্তমান ছাত্রছাত্রীরা। এখানে খুব সুবিধা হলো, হাঁটা পথে স্কুল এবং টিউশনিগুলো। মর্নিং স্কুলের পর আর বাড়িতে আসে না, রাস্তায় কিছু খেয়ে সোজা টিউশন বাড়ি। একেবারে সন্ধ্যায় ফিরে রান্না করে খাওয়া, বিশ্রাম আর একটু টিভি দেখা। এভাবে জীবনটা চাকার মতো একভাবে গড়িয়ে যাচ্ছিল। জীবনের একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়ালো টাকা রোজগার। এলো 1991 সাল। সদ্য সেপারেশন হয়েছে মেয়ের। অসুস্থ, অবসাদগ্রস্ত মেয়ে তখন মায়ের কাছে। সারাদিন বিছানায় শুয়ে থাকে, ঘরের কোনো কাজ করে না। মাকে মেয়ের জন্য স্কুল থেকে বাড়ি ফিরতে হয়, রান্না করতে হয়। ক্লান্ত বিরক্ত মা চূড়ান্ত অলসতার জন্য মেয়েকে চূড়ান্ততম বকাবকি করে। চাকরি খুঁজতে কেন ঘর থেকে বেরোচ্ছে না তার কৈফিয়ত চায়, বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। এরই মধ্যে এলো ডিসেম্বর মাস। 6 তারিখে ভাঙা পড়ল বাবরি মসজিদ। জানবাজার এলাকা মুসলিম অধ্যুষিত। পরদিন চারিদিকে কারফিউ জারি হলো, দাঙ্গা পরিস্থিতি। কলিন্স লেনে কল্পনার ফ্ল্যাটের মুখোমুখি ফ্ল্যাটে ভাড়া থাকে 6 জন মধ্যবয়স্ক বাঙালি মুসলিম শ্রমিক। সেই দিনই রাত 11:30 নাগাদ দরজায় টোকা পড়ল। মেয়ে দরজা খুলে দেখে সেই সামনের ফ্ল্যাটের ক্ষণজীবী দুজন প্রায় বৃদ্ধ মানুষ দাঁড়িয়ে আছে, ঠক ঠক করে কাঁপছে। বলল, আজ রাতটুকুর মতো
একটু আশ্রয় দেবে মা? কাল আলো ফুটলেই চলে যাব। দাওয়া লেগেছে, আমাদের মেরে ফেলবে। মেয়ে কোলাপসিবল গেট খুলতে যাবে, মা দরজায় দাঁড়িয়ে তীক্ষ্ণ স্বরে বলল, না না, হবে না, আমার অল্প বয়সী মেয়ে আছে ঘরে। বলেই তাদের মুখের ওপর দরজা বন্ধ করে দিল। মেয়ে মাকে অনুরোধ করতে থাকে, ওরা বাইরের ঘরে থাকবে, কিচ্ছু করবে না মা। মা ভীষণ জোরে চিৎকার করে ধমক দেয়। মেয়ে চুপ করে যায়, কিন্তু মৃত্যুর আতঙ্কে কাঁপতে থাকা দুজন নিতান্ত গরিব মানুষ মেয়েকে সারা জীবন অপরাধ বোধের কাঠগড়ায় দাঁড় করিয়ে রাখে। বাস্তবিকই মেয়ে বিভিন্ন চেনা পরিচিতর কাছ থেকে নানা এনজিও নাম ঠিকানা জোগাড় করে চাকরি খুঁজতে বেরিয়ে পড়ে। অফিসে অফিসে গিয়ে বায়োডাটা জমা দেয়, টিউশন করতে শুরু করে। কিছুদিন পর বড় একটা এনজিওতে চাকরি মেলে, কিন্তু যেতে হবে সুন্দরবনের কুলতলি ব্লকে। যেতে তো হবেই। গোছগাছ শুরু হয়। কল্পনা খুব খুশি মেয়ের চাকরির খবরে। বারবার বলতে থাকে, দেখ, আমি ওরকম বকাবকি করেছি বলেই তুই নড়লি। কিন্তু ততদিনে মেয়ে মনের দিক থেকে অনেক দূরে চলে গেছে মায়ের থেকে। মা মেয়ের সম্পর্ক দাঁড়ায় মূলত বায়োলজিক্যাল ছেঁড়া সুতোর বাঁধনে। সঙ্গে একজন একা নারীর প্রতি নারীত্বের দায়বদ্ধতা, কিছু কর্তব্য, কিছু মায়া। মেয়ে দূরে চলে যাওয়ার পর থেকে কল্পনার প্রাইভেট স্কুলের মালিক একা মহিলার থেকে নানা সুযোগ নিতে চায়, ইঙ্গিতপূর্ণ প্রস্তাব দেয়, কিন্তু অত্যন্ত কঠোর নৈতিক বোধসম্পন্ন মা সেসব কঠিন হাতে দমন করে। মালিক ফেল করা ছাত্রদের থেকে টাকা নিয়ে পাশ করাতে চায়, কিন্তু মার্কশিটে সই করতে হবে স্কুলের হেডমিস্ট্রেস কল্পনাকে। কখনোই তার দ্বারা এ কাজ সম্ভব নয়। ফলে অনেক টানাপোড়েনের পর দীর্ঘদিনের স্কুলের চাকরি ছাড়তে বাধ্য হয়। অতএব ৫৫তেই স্বেচ্ছাবসর। ইতিমধ্যে মেয়ে দ্বিতীয় বিবাহ করেছে। ভালো মানুষ জামাই পেয়ে খুব নিশ্চিন্ত মা। তবে অবসর জীবনের আয়েশ আর সহ্য হলো না। বছর দুই কাটতে না কাটতেই চঞ্চল হয়ে উঠল কল্পনার মন। এই ইয়াং এজেই ঘর বসা হয়ে যাবে? কখনো না। ফলে ঘরে কর্মক্ষেত্র আসা শুরু হলো। পাশাপাশি রবিবাসরীয় তো আছেই। বয়স কোনো বাধা নয়, দেখতে পেলেই ফোন করে। অবশেষে শিখেছিল, টাটা এজেন্সিতে ২১ দিনের ট্রেনিং নিয়ে পাশ করলেই পাকা চাকরি। শুরু করলো পড়াশোনা। অঙ্ক ছেড়েছে বহুদিন। ফলে লাভ ক্ষতি সুদ কষা আর অনুপাতে হোঁচট খেয়ে শরণাপন্ন হলো জামাইয়ের। দুজনের ২১ দিনের লড়াই শেষে অনিবার্য জয়লাভ। প্রথম দিনে অফিসে যোগ দিতে চলেছে। একটু হতভম্ব ভীত কল্পনা নির্দিষ্ট টেবিলে বসল। প্রত্যেক টেবিলে একটা করে টেলিফোন। দিনের শেষে অনেক প্রত্যয়ী কল্পনার শেষ ফোনটি মেয়েকে করল। তেমন কোনো কাজ নেই রে, শুধু লিস্ট দেখে দেখে ফোন করে যাওয়া। এসি ঘর, ঝকঝকে বাথরুম, ওয়াটার কুলার, কফি মেশিন, লোডশেডিং নেই, হলেও বুঝি না। তোদের অফিসের মতো মানধাতার বিল্ডিং না, দেখলে তোর চোখ ছানা ভরা হয়ে যাবে। কয়েক মাসের মধ্যেই কল্পনা উৎসাহ উদ্দীপনায় সকলের দিদি হয়ে উঠল। কাজের ধারা এতদিনে বুঝে গেছে, জনগণকে বিভিন্ন পলিসি গ্রহণ করিয়ে টাটা এজেন্সিকে ধন্য করা। যত বেশি পলিসি তত বেশি কমিশন, সেই সঙ্গে প্রমোশন। ভারত ভ্রমণের সুযোগ তো আছেই। তার সাথে বছরে সব থেকে বেশি টাকার পলিসি যিনি দিতে পারেন তার ছবি বড় করে বাঁধায়ে টাঙানো হয় অফিসের দেওয়ালে। সকাল সকাল সবার আগে
অফিসে এসে ঘুরে ঘুরে ছবিগুলো দেখে কল্পনা। কি জাঁদরেল চেহারার সব ভদ্রলোক, কি গোঁফের বাহার, কারো ফ্রেঞ্চ কাট দাড়ি, একজনই মাত্র মহিলার ছবি টাঙানো রয়েছে। বয়স্কার চুল, গোল্ডেন ফ্রেমে চশমা, গ্র্যাভিটি আলাদা। সারা রাত ঘুম হয় না, আলো জ্বালিয়ে খাতা কলম নিয়ে বসে। যত কাছের দূরের আত্মীয় স্বজন প্রতিবেশী, তাদের নাম আর ফোন নম্বরের লিস্ট করে। যাদের বাড়িতে টিউশন করতে যেত, বাদ যায় না তারাও। হোমওয়ার্ক সারা। সকাল ৯টার মধ্যেই টিপটপ কল্পনা অফিসে নিজের টেবিলটিতে বসে। ইতিমধ্যে কল্পনাও ববড হেয়ার এবং হাফ রিমে রমণীয় হয়ে উঠেছে। কাজ থেমে থাকে না। ফোন করে করে অ্যাপয়েন্টমেন্ট করা, মিট করা, পলিসি বোঝানো এবং বধ করা। প্রথম প্রথম সাম অ্যাসিওর্ড আর পলিসি অ্যামাউন্ট গুলিয়ে যেত। তবু ভাই বোন, ভাইপো, বোনপো, বোনঝি প্রত্যেকেই হই হই করে এগিয়ে এলো। পলিসির যেন বান ডেকেছে। ক্রমে কল্পনাও অনেক বেশি আত্মবিশ্বাসী। চেনা মানুষের গণ্ডি ছাড়িয়ে পাড়ি দিয়েছে অজানার উদ্দেশ্যে। কিন্তু প্রথম যেদিন এক অচেনা ভদ্রলোক টালিগঞ্জ মেট্রো স্টেশনে দেখা করতে বললেন এবং রেস্টুরেন্টে বসে কথাবার্তা সারতে চাইলেন, তখন কল্পনার স্মার্টনেস চুপসে গেল। অগত্যা শরণাপন্ন হলো মেয়ের। তুই বল, এ লোক বাজে না হয়ে যায়? একজন অচেনা মহিলাকে কেউ রেস্টুরেন্টের প্রস্তাব দেয়? টালিগঞ্জে আমার কত চেনা লোক যাতায়াত করে, তারা যদি দেখে কি ভাববে? আহা, ওনার হয়তো ওটা অফিস পাড়া, বাড়ি হয়তো অনেক দূরে, হয়তো মেসে থাকেন। আর কেউ দেখলেই বা কি, যাচ্ছ তো অফিসেরই কাজে, তা বলে রেস্টুরেন্টে কেউ ডাকে? আরে, কোথাও বসে তো কথা বলতে হবে। তুই তাহলে যেতে বলছিস? জামাই কিছু মনে করবে না তো? কেউ কিছু মনে করবে না, তুমি যাও। আমাদের দুজনের হাতে থাকবে সাদা রুমাল। পরশু ৩টেয় দাঁড়ানোর কথা। মান্টি রেস্টুরেন্টে মোগলাই পরোটা খেতে খেতে একটা মোটা টাকার লাইফ কভারেজ পলিসি হস্তগত করল। বিকেল ৫:৩০ নাগাদ প্রায় উঠতে উঠতে অফিসে ঢুকলো কল্পনা। তখন সবাই আড্ডার মোডে এবং উত্তেজিত। কাল নাকি হিসেব হবে কে কত টাকার পলিসি দিতে পেরেছে এ পর্যন্ত। গুরুগম্ভীর কনফারেন্স রুম। ডিম্বাকৃতি বিশাল টেবিল ঘিরে খান ৩০ চেয়ার, এসির মৃদু ঠান্ডা আমেজ, আর সামনে ধোয়া ওঠা কফির মগ। ডিরেক্টর মিস্টার বাজৌরিয়া দিল্লি থেকে এসেছেন। তিনি ঘোষণা করবেন এবছর কলকাতার অফিসের টার্নওভার কত এবং কে সব থেকে বেশি অঙ্কের পলিসি দিয়ে টাটা এজেন্সিকে এগিয়ে দিয়েছেন। বাজরিয়া একে একে নাম ও পলিসি অ্যামাউন্ট ঘোষণা করতে লাগলেন। যখন ১৫ জনের নামের পরেও কল্পনার নাম এলো না, তখন এসিতেও ঘামতে শুরু করলো। ২০তম ও শেষ নামটি বাজরিয়াজির কণ্ঠে ধ্বনিত হলো একটু অন্যভাবে। কনগ্রাচুলেশনস মিসেস কল্পনা চৌধুরী, ইউ আর দ্য হাইয়েস্ট পলিসি গিভার, ইউ আর আওয়ার বেস্ট, প্রাউড অফ ইউ। মাথা কাজ করছে না, কানে আর ঢুকছে না কোনো কথা। ২৩ ডিসেম্বর ভোর ৫টায় দমদমের ডোমেস্টিক এয়ারপোর্টের ট্যাক্সি থামল। নেমে এলো বড় হেয়ার, রিমলেস চশমা আর সালোয়ার কামিজে সুইট 60 সকলের কল্পনাদি। হৈ হৈ করে উঠল সহকর্মীরা। কল্পনাদি চলেছে গোয়া ভ্রমণে। যাতায়াত, থাকা, খাওয়া, বেড়ানো
এমনকি জুহু বিচে রোদ পোয়ানোর 5 স্টার বন্দোবস্ত, সৌজন্য টাটা এজেন্সি। 6টা নাগাদ মেয়ের মোবাইলে কাঁপা গলায় ফোনটা এলো। টিঙ্কু, উঠে বসেছি, জানলার পাশে সিট, বেল্ট বেঁধে দিয়েছে, এই যে এই যে ইঞ্জিন স্টার্ট হচ্ছে, মন দিয়ে শোন। রান্নাঘরে ডালের কৌটোয় লকারের চাবি, আলমারির তলায় জুতোর বাক্সে সার্টিফিকেট, আর গয়নাগুলো। কথা কেটে গেল। মেঘের ভেতর দিয়ে ভাসতে ভাসতে এগিয়ে চলেছে প্লেন। ফেলে আসা জীবন, চাওয়া পাওয়া, না পাওয়া আর অসংখ্য স্বপ্ন অলংকারের মতো একে একে মেঘের মধ্যে ছড়িয়ে দিতে দিতে ভেসে চলেছে কল্পনা। জীবন চলেছে তরতরিয়ে, টাকা জমিয়ে এবং ধার করে মাঝদ্রোণীতে বাপের বাড়ির কাছাকাছি একটা 1 রুম ফ্ল্যাট কিনল মেয়ের সঙ্গে যৌথ নামে। মেয়ে তখন থাকে সল্টলেকে, স্বামীর সরকারি কোয়ার্টারে। লোকে কি বলবে, তাই পুরোহিত ডেকে গৃহপ্রবেশ করা হলো। কল্পনার ধর্মে মতি নেই, নাস্তিক, শ্বশুরবাড়িতে এসে সব উধাও। তবে সব কাজে উৎসাহ উদ্দীপনা আছে। রান্নার হাত খুব ভালো। ইতিমধ্যে মেয়ে জামাই ফ্ল্যাট কিনল গড়িয়ায়। একটা রিক্সা করেই আদি গঙ্গার পাড় ধরে এপার ওপার করা যায়। বছর 10 বাঁশদ্রোণীতে কাটিয়ে হাঁপিয়ে উঠল। অন্যান্য প্রতিবেশীদের সঙ্গে প্রথমে খুব ভাব হয়, রান্না আদান প্রদান হয়, তারপর মনোমালিন্য। এক সময়ে মেয়ের বাড়ির পাশেই থাকার জন্য ব্যস্ত হয়ে উঠল। সত্যিই তো, এবার বয়স হয়েছে। টাটা এজেন্সির নতুন কর্মপদ্ধতির সাথেও পেরে উঠছে না। একমাত্র সন্তানের কাছে থাকাই ভালো। মেয়ের আবাসনের উল্টো দিকের কাঁঠাল বাগান কাটা পড়ল। ফ্ল্যাট হবে। একতলায় একটা ছোট্ট স্টুডিও রুম বুক করা হলো। মানুষের জীবনেই মিরাকেল ঘটে। কল্পনা গড়িয়ার ফ্ল্যাটে চলে আসার পরের বছর মেয়ের বাবা অসুস্থ হয়ে মেয়ের ফ্ল্যাটে চলে আসে। মেয়েই ডেকে আনে। মার ভাষায় চাল চুলোহীন লোক। তার স্বাভাবিক নরম সহৃদয় ব্যবহারে কল্পনার মনে একই সঙ্গে সহানুভূতি, অনুশোচনা, রাগ, দুঃখ, ঘৃণা এবং ভালোবাসার উথাল পাথাল ঢেউ ওঠে। ভীষণ অস্থিরতা, ফলে অনিদ্রা দেখা দেয়। বলে, আমি তো খুব ভালোই ছিলাম, তোর বাবা এসে সব তছনছ করে দিল। বাবা অতি ধীরে মার ফ্ল্যাটে যাতায়াত শুরু করে। কল্পনা যেমন যত্ন করে খেতে দেয়, তেমনি পরক্ষণেই রেগে ঝগড়াঝাটি করে। ঠিক কেমন ব্যবহার করা উচিত বুঝতে পারে না। আমার কোনো দায়িত্ব যে দেয়নি, তার সঙ্গে ভালো ব্যবহার কেন করব? আর খারাপ ব্যবহার করলে অনুশোচনা হয়। দ্বন্দ্বে বিধ্বস্ত হয়ে দুটি জিনিস হয়, অবসাদ রোগ ও হার্টের সমস্যা। মানসিক ডাক্তার দেখিয়ে ওষুধ শুরু হয় এবং পেসমেকার বসে। সময়ের সাথে সাথে সম্পর্কের বেশ খানিকটা উন্নতি হয়। মানসিক ওষুধ বন্ধ হয়, পারস্পরিক নির্ভরতা বাড়ে। তবে কল্পনার অধিকার বোধও মাত্রা ছাড়ায়, যা মাঝে মাঝে সমস্যার সৃষ্টি করে। তবু সবাই মিলে বেড়াতে যাওয়া, সহজ কথাবার্তা বলা, রান্না করে মাঝে মধ্যে ভালো মন্দ খাওয়ানো, হাসি ঠাট্টা, উপহার বিনিময় চলতে থাকে। তবে যে কোনো কিছুই যেমন একবার ভাঙলে জোড়ার পরেও ঠিক আগের অবস্থায় ফেরে না। সম্পর্কের ক্ষেত্রেও
সে কথা ভীষণভাবে সত্যি। জীবনের জোয়ার ভাটায় দুলে দুলে দীর্ঘ পথ পাড়ি দিয়ে কল্পনা থিতু হয়েছে। ৮৩ বছরের সুস্থ কর্মঠ বৃদ্ধা নিজের কাজ নিজেই করে। জীবন তাকে শিখিয়েছে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলো সহজে। আমি এতক্ষণ ধরে যাদের গল্প পাঠ করলাম তাদের একটা ছোট্ট করে পরিচয় দিই। মায়ের পরিচয়। মা কল্পনা বেসরকারি হিন্দি মিডিয়াম জুনিয়র হাই স্কুলের প্রধান শিক্ষিকা ছিলেন। নানা বাসা বদলের পর গড়িয়ার ছোট্ট ফ্ল্যাট কিনে একমাত্র মেয়ের কাছাকাছি আছেন। এখনো নিজে বাজার করেন, রান্না করেন। আর কাজরি বাংলা সাহিত্য নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়েছেন। প্রত্যন্ত গ্রাম ও শহরের বস্তি অঞ্চলে কাজের অভিজ্ঞতা তার মননে বিশেষ মাত্রা যোগ করেছে। মনোবিজ্ঞানে উচ্চতর পাঠ নিয়ে এখন মনোসহায়তা তার পেশা। লেখার প্রধান ক্ষেত্র কবিতা, গল্প ও প্রবন্ধ। নমস্কার।